সৌদি ফেরত যাওয়া নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় থাকা প্রবাসী কর্মীদের সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ ছুটিতে বাংলাদেশে এসে আটকা পড়া শ্রমিকদের ভিসার আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে। সেই সাথে রবিবার থেকে ইস্যু করা হচ্ছে নতুন ভিসা। আর বাংলাদেশ বিমানের সব ফ্লাইট, বিশেষ ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এতে কি আসলে যাবতীয় জটিলতা সৌদি ফেরত গমনেচ্ছুদের বা সৌদি গমনেচ্ছুদের যাবতীয় জটিলতা কাটলো? এদিকে টিকিট নিয়ে এখনো রয়েছে অভিযোগ। প্রবাসী শ্রমিকরা প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে দেখা করে বলেছেন যারা রিটার্ন টিকিট কেটে এসেছেন তারা যেন সেই টিকিটেই ফিরতে পারেন এবং টিকিটের মূল্য যেন বেশি রাখা না হয়। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার অতিথি হিসেবে আমার সাথে যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং আমার সাথে আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক এবং যুক্ত হবেন আশা করছি বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আজকের রাজকাহনের শিরোনামও রেখেছি সৌদি ফিরতে জটিলতা কাটলো, এই প্রশ্নটি ঠিক করতে চাই। জনাব এম শহীদুল হক, আপনি যদি বলেন যে মোটামুটি তো একটা স্বস্তির খবর নিশ্চয়ই, এটি নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রচেষ্টার ফলাফল হিসেবে আমরা দেখছি যে ২৪ দিন আকামার মেয়াদ বাড়লো, রবিবার থেকে নতুন ভিসা ইস্যু হচ্ছে, ফ্লাইট জটিলতারও একটা ধরনের অবসান হলো, কিন্তু যাবতীয় জটিলতা কি কাটলো? এরপরে কি আর কোনো অনিশ্চয়তা দেখছেন জনাব শহীদুল হক? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের এই অবস্থার বলবার আগে আমি বলতে চাচ্ছি যে এই মাইগ্রেশন, এই কোভিডে মাইগ্রেশন সমস্যাটা কিন্তু সব দেশেই, এটা বাংলাদেশ কিন্তু ইউনিক সিচুয়েশন না, ওইটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ কোভিড এর কারণে যে অবস্থা তৈরি হয়েছে তার মধ্যে সবচাইতে ভালনারেবল হয়েছে মাইগ্রেন্টরা গ্লোবালি। বিশেষ করে যারা চাকরিচ্যুত হয়েছেন, যারা দেশে ফিরে এসছেন, তারা আর ওই চাকরিতে ফিরে যেতে পারছেন না। এটা ইজিপ্টের কথাই বলেন, অথবা মেক্সিকোর কথাই বলেন, মরক্কোর কথাই বলেন, বা বাংলাদেশের কথাই বলেন, ওই প্রেক্ষাপটটা সবসময় আমাদের মনে রাখতে হবে, না হলে আমরা অহেতুক একজন আরেকজনকে ব্লেম করে যাব। আসি বাংলাদেশের সমস্যার কথা। বাংলাদেশ থেকে একটা বেশ সিগনিফিক্যান্ট নাম্বার মাইগ্রেন্টরা লেবার হিসেবে বাইরে যায়। আমাদের রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স অ্যাভেলেবেল আছে তাতে মনে হচ্ছে যে ২ লাখের উপরে মাইগ্রেন্ট যারা এই সময়টি হয়তো চলে যেতেন তারা যেতে পারছেন না, বিকজ সবকিছুই তাদের রেডি, যেহেতু ফ্লাইট কানেকশন নেই সেজন্য আটকা পড়ে গেছেন। সুতরাং সমস্যাটা ঘনীভূত হয়েছে, এবং এর মধ্যে আবার কিছু আছে যারা দেশে এসেছিলেন কিন্তু ফ্লাইট ডিসরাপশনের জন্য ফিরে যেতে পারেননি, ফলে এই অবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে যেটা হয় যে মাইগ্রেশনটা কিন্তু মানে যারা অরিজিন কান্ট্রি তারা সবসময় একটা ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে থাকে ভিজাভি যারা ডেস্টিনেশন কান্ট্রি, যেটা এখন না, সবসময় তারাই সব কল শর্ট করে, তারাই বলে যে কিভাবে এটা হবে, কে আসবে, কে না যাবে, কত বেতন হবে, এবং এটা আমরা সবসময় দেখেছি। এর মধ্যেও কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথম থেকেই। আমি জানি, বিকজ আমি তো এই রোলে অনেকদিন ধরে আছি। ফলে বাংলাদেশের অবস্থাটা, সমস্যাটাতে সহনীয় রাখবার জন্য চেষ্টা করে আজকে আপনারা দেখেছেন বেশ কিছু রিলিফ এসছে ইন টার্মস অফ এক্সটেনশন অফ দেয়ার ভিসাস এন্ড ফ্লাইট কানেকশনস। আমার মনে হয় যে এটা গ্র্যাজুয়ালি রিজলভ হয়ে যাবে, কিন্তু যে অনিশ্চয়তার কথাটা আপনি বললেন, এই অনিশ্চয়তা কিন্তু থেকেই যাবে, এবং সেই জন্য কনসিস্টেন্টলি এবং পারসিস্টেন্টলি এইটার পেছনে আমাদের সবাইকে দৌড়াতে হবে। একই সাথে আমি মনে করি যারা দৌড়িয়ে আসলে কি কি আমাদেরকে আদায় করে নিতে হবে সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো, এবং গ্র্যাজুয়ালি চেষ্টা করার জায়গাটি বলছেন। আমি শামীম আহমেদ চৌধুরী রোমান, আপনি যুক্ত হয়েছেন, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে যেই অনিশ্চয়তা জটিলতা যেটি জনাব এম শহীদুল হক বলছিলেন যে সবটুকু এখনো কাটেনি, কিছু তো রয়েই যাচ্ছে, আপনার দৃষ্টিতে আসলে এখনো কি কি অনিশ্চয়তা রয়ে যাচ্ছে? মানে কিছু রিলিফ যেটি আমরা দেখছি, আকামার মেয়াদ বাড়লো ২৪ দিন, ফ্লাইটের একটা জটিলতা কাটলো, রবিবার থেকে নতুন ভিসা ইস্যু করা হচ্ছে, তারপরেও কি কি অনিশ্চয়তা রয়ে যাচ্ছে এখনো? কি কারণে উদ্বেগে থাকছেন প্রবাসী কর্মীরা? আমাকে জিজ্ঞেস করেছেন? আমি শামীম আহমেদ চৌধুরী নোমানকে জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। সরি, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমাদের প্রাক্তন সচিব বলেছেন যে আসলে আমরা কি অবস্থায় আছি।
এবং বর্তমান প্রেক্ষাপটে এটি বৈশ্বিক মহামারী, এটার জন্য সারা বিশ্বই কিন্তু সাফার করছে। কিন্তু সেখানে আমাদের দেশের বর্তমান সরকারের তরফ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, মন্ত্রণালয় থেকে যে উদ্যোগগুলো কম্বাইন্ডলি, যেটা আমরা দেখেছি অতীতে যে এই ধরনের একটি আমাদের ইন্টার মিনিস্ট্রিয়াল একটি গ্যাপ থাকতো, যেমন আমাদের লিড মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হোম। আমরা দেখেছি লাস্ট অ্যাবাউট এই কোভিড সিচুয়েশনের মধ্যে অনেকবার কিন্তু মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে, অনেকবার কিন্তু সচিব পর্যায়ে বৈঠক হয়েছে, এবং আমাদের ডেস্টিনেশন কান্ট্রিতে যারা আছেন সেই এমবেসি 9-10টা এমবেসি যারা লিড, আমাদের ম্যাক্সিমাম লোক কর্মীরা যেখানে কাজ করেন, তাদেরকে নিয়েও কয়েক দফা মিটিং হয়েছে। তার মানে সরকারের এই যে আন্তরিকতা, সেটির কারণে, যেটি জুল ভাই একটু আগে বলেছেন, যে আমাদের অনেকগুলো পজিটিভ নিউজ আমরা অলরেডি পেতে শুরু করেছি। তো আমাকে কি শোনা যাচ্ছে? জি, একদম স্পষ্ট। জি, সরি, যেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শুধু এটি কিন্তু আমাদের দেশেরই অবস্থা নয়, আমরা সেন্ডিং কান্ট্রি যা আছি আমরা সবাই কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। যেমন বাইরা থেকে আমরা আমাদের বাইরা, আপনারা জানেন যে ওয়েসপা, যেটা কলম্বো প্রসেস মেম্বার স্টেট বলি আমরা, 12টা সেন্ডিং কান্ট্রি নিয়ে আমাদের একটা অ্যাসোসিয়েশন, এটির নাম হলো ওয়েসপা, সেটি বর্তমানে বাইরা চেয়ারম্যান। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে কাউন্টারপার্ট, আমাদের যে আদার কান্ট্রি গুলো আছে, মেম্বার কান্ট্রি গুলোর সাথে আমরা ডায়ালগ শুরু করেছি। প্রথমেই আমরা ফিলিপাইনের সাথে করেছি, সেখানে কিন্তু এক্স্যাক্টলি আমরা যেই অবস্থার মধ্যে দিয়ে আছি, তারা কিন্তু এক্স্যাক্টলি একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা থাইল্যান্ডের সাথে করেছি, আমরা পরবর্তীতে নেপালের সাথে করেছি। নেপাল যেটি বললো যে ইউএই থেকে অ্যালন তারা প্রায় 5 লক্ষ কর্মীর রিটার্ন তারা এক্সপেক্ট করছে। তার মানে আরো ডিজাস্টার অবস্থা। তার মানে আমরা কিন্তু এইভাবে পর্যায়ক্রমে আমাদের 12টি দেশ যারা আছে প্রত্যেকের সাথে আমরা কিন্তু পর্যায়ক্রমে কথা বলছি, চাচ্ছি যে কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারি, এবং একটি প্ল্যাটফর্ম, কমন প্ল্যাটফর্মে যে আমরা কথা বলতে পারি ডেস্টিনেশন কান্ট্রি গুলোতে। যেমন আমাদের প্রবলেম 3টি জায়গায়। একটি হলো আমাদের যে কর্মীরাও এখানে কর্মরত আছেন, তাদেরকে তাদের কর্মস্থলে রাখা, তাদের বেতন ভাতা দিয়ে নিশ্চিত করা, এটি হলো একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো যারা ছুটিতে এসছেন তাদেরকে তাদের কর্মস্থলে পাঠানো। তৃতীয় যেটি হলো, যেটি আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে আমরা অনেকবার বলেছি, আপনাদের কাছেও সেই স্টেটমেন্টটি আসছে, প্রায় 1 লক্ষ, আমরা প্রায় 86,000 কর্মীর আমাদের কাছে ডাটা আছে, যারা আমাদের বিভিন্ন আমাদের 1200 রিক্রুটিং এজেন্সি যারা আছেন, তাদের মাধ্যমে প্রক্রিয়াধীন ভিসাগুলো মার্চের আগ পর্যন্ত ভিসাগুলো এসছে, আমরা তাদেরকে পাঠাতে পারিনি। তাদের টিকিট হতে আরম্ভ করে ফাইনাল কমপ্লিট, মানে ভিসার সমস্ত প্রসেস কমপ্লিট করা, এইভাবে অনেক কর্মী রয়ে গেছে। সেখানে কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো বিশাল এক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং সেই সাথে যারা যেতে পারছে না তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তার মানে আমাদের কিন্তু 3টা সেগমেন্টে কাজ করতে হচ্ছে। একটি হলো যারা আছেন ওইখানে, একটি হলো যারা ছুটিতে এসছেন, আর একটি হলো যারা নতুন ভিসাতে যাবেন। এই 3টি চ্যালেঞ্জ কিন্তু আমাদের মোকাবেলা করতেও কি করছেন বা কি করণীয়, সেটিও যদি একটু আলোচনায় আনা যায়, নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমি জনাব মোহাম্মদ মহিবুল হক, আপনার কাছ থেকেও জানতে চাই যে আপনাদের জায়গা থেকে কোনো জটিলতা রইল কিনা, কারণ আমরা জানছি যে এখন সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে চলাচলের অনুমতি দিচ্ছে। একটা বিষয় জানছিলাম, যদি আপনি একটু স্পষ্ট করেন আমাকে, যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের শেষ যে একটা বক্তব্য পেয়েছিলাম, তারপরে কোনো বক্তব্য আমি দেখিনি, হয়তো থাকলে আপনি আমাকে শুধু স্পষ্ট করবেন, যে সৌদি আরব ল্যান্ডিং পারমিশন দেয় নাই। এখন কি সেটি পাওয়া গেছে? মানে এখন কি এই নিয়ে জটিলতা কেটে গেছে, ব্যবস্থাপনা ঠিকঠাক? জনাব মহিবুল হক। ধন্যবাদ আপনাকে। বিমান সৌদি আরব প্রথমে বাংলাদেশ বিমানকে কমার্শিয়াল ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছিল। পরবর্তীতে হয়তো পরিস্থিতির কারণে কমার্শিয়াল ফ্লাইট বাদ দিয়ে বলল যে বাংলাদেশ থেকে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে হবে, এবং সেখানে শর্ত ছিল যে বাংলাদেশ থেকে কোনো শ্রমিক নেওয়া যাবে না, শুধু ওই দেশ থেকে আনতে হবে। তো তাহলে এইভাবে তো চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমানের কোনো লাভ হবে না, এবং আমাদের দেশে যে আমাদের শ্রমিক ভাইরা ফিরে যাবে তারও কোনো উন্নতি হলো না। তো এই প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবে আমাদের নিয়োজিত রাষ্ট্রদূত মহোদয়রা উদ্যোগ গ্রহণ করলেন। উদ্যোগ গ্রহণ করার ফলে আজকে আমরা একটা ফলাফল পেলাম। 30 তারিখের মধ্যে আমরা 4টা চার্টার্ড ফ্লাইট পরিচালনা করার অনুমোদন পেয়েছি, 26, 27 এবং 29, 30। এই মুহূর্তে বিমান 26, 27টা তাদের শিডিউল ঘোষণা করেছে, এ দুটার পরে বাকিটা ঘোষণা করা হবে। বিমান এখানে যেটা স্ট্র্যাটেজি ফলো করছে সেটা হলো মার্চ মাসে 16 এবং 17 তারিখে যে সমস্ত শ্রমিক ভাইরা ফিরে এসেছিল, যাদের রিটার্ন টিকিট রয়েছে, বিমান শুধু তাদের কাছে এই টিকিটটা কনফার্ম করবে
এবং কোনো পয়সার বিনিময় ছাড়াই কিন্তু টিকিটটা কনফার্ম করে দেবে। অত্যন্ত আন্তরিকভাবে বিমান এই কাজ করছে যেন আমাদের প্রবাসী ভাইরা ফিরে যেতে পারে। একইভাবে এরপরে যে 29 এবং 30 তারিখে দুটো ফ্লাইট আছে, সেখানেও ঠিক আমরা এইভাবে আমরা টিকিটগুলো রিকনফার্ম করে দেব যাতে আমাদের প্রবাসী ভাইরা ফিরে যেতে পারে। আপনারা জেনেছেন যে বাংলাদেশ বিমানকে অক্টোবরে 1 তারিখ থেকে প্রতি সপ্তাহে 8টা করে কমার্শিয়াল ফ্লাইটের শিডিউল তারা দিয়েছিল সৌদি আরব পক্ষ থেকে। এখনো আমরা জানি না যে এগুলো আসলে কতটা বহাল থাকবে, কারণ ওই শিডিউল ফ্লাইট গুলো পরিচালনার জন্য কিন্তু বিমান এখনো কোনো ল্যান্ডিং পারমিশন পায়নি। এই মুহূর্তে শুধুমাত্র এই 30শে সেপ্টেম্বরের মধ্যে বিমান শুধু 4টা ফ্লাইট পরিচালনা করারই অনুমতি পেয়েছে। এবং এখানে আরো সমস্যা হলো যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী বিমান কিন্তু একটা ফ্লাইটে ওয়াইড বডির ক্যাপাসিটি হলো 419 জন, সেখানে বিমান কিন্তু নিয়ে যেতে পারবে মাত্র 260 জন। ফুল ক্যাপাসিটি নিয়ে কিন্তু তারা কিন্তু সেখানে যেতে পারছে না। তো ইত্যাদি কারণে আসলে আমাদের যে জটিলতা, সেই জটিলতা কিন্তু থেকেই যাচ্ছে। আর আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশন অনুযায়ী আমরা কিন্তু অনেক ছাড় দিয়েছি। আমরা সৌদি কর্তৃপক্ষকে বলেছি যে আমাদের শ্রমিক ভাইদের ফিরে যাওয়া উচিত। আপনারা প্রতিদিন যদি আমাদের কাছে কমার্শিয়াল ফ্লাইট চান, বাংলাদেশ প্রতিদিনই কমার্শিয়াল ফ্লাইট দেবে। চার্টার ফ্লাইট চাইলে চার্টার ফ্লাইট দেবে। কাজে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা চাই যে কোনো ভাবে হোক আমাদের শ্রমিক ভাইরা তার কর্মে ফিরে যান। আজকে একটা আশার কথা আমরা শুনেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগের কারণে সেটা হয়েছে যে তাদের আকামার মেয়াদটা আরো 24 দিন বাড়ানো হয়েছে। আমি বিশ্বাস করি এই 24 দিনের ভিতরে যদি আমাদের শিডিউল ফ্লাইট বা এবং আমাদের চার্টার ফ্লাইটের সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে আমাদের শ্রমিক ভাইরা অবশ্যই তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবে। ধন্যবাদ। জি, জনাব মহিবুল হক, আপনি বলছিলেন যে আপনারা এখন প্রতিদিন কমার্শিয়াল ফ্লাইট চালাতে চায়, তাহলে সেই অনুমতি দেয়া হচ্ছে সৌদি এয়ারলাইন্সকে। আপনারা চাইছেন আন্তরিকভাবে যে কর্মীরা যেন ফেরত যান। তাহলে সেই সিদ্ধান্তটির যৌক্তিকতা কি ছিল যখন আসলে মানে বাংলাদেশ বিমান চলাচলের অনুমতি যখন না দিচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে, তখন সৌদি এয়ারলাইন্সও বন্ধ করে দেওয়ার যে বিষয়টি আসলো, এটির যৌক্তিকতা কি ছিল? সৌদি এয়ারলাইন্সের কোনো ফ্লাইট কখনো বন্ধ করা হয়নি। এটা একটা ভুল মেসেজ, বন্ধ করা হয়নি। আপনি জানেন যে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট অনুযায়ী উভয় দেশ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। তা আমরা যেহেতু আমরা সৌদি আরবকে কমার্শিয়াল ফ্লাইট অপারেশনের অনুমতি দিয়েছি বাংলাদেশ, আমরাও আশা করছি যে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে। বিষয়টা হলো এটাই। জি, তাহলে আপনারা আশা করছেন, কিন্তু যদি আমাদেরকে না দেয় তাহলে তাদেরকেও তো আমরা তবুও তো তাদেরকে আমরা দিচ্ছি এখন, নাকি? না, আমরা এখনো কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার অনুমতি পাইনি। তারপরেও বাংলাদেশ কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে, কারণ আমাদের কাছে মনে হয়েছে, আমাদের সরকারের কাছে মনে হয়েছে যে কোনো ভাবে আমাদের শ্রমিক ভাইদের তাদের কর্মস্থলে ফিরে যাওয়া উচিত। সেই কারণে আসলে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। জি, আপনি বলছিলেন যে আসলে মানে এই 30 তারিখের মধ্যে 4টা ফ্লাইট চলাচলের অনুমতি পেয়েছে, অক্টোবর থেকে যে ফ্লাইট সেগুলোর এখন ল্যান্ডিং পারমিশন। তাহলে আসলে মোটামুটি এখন পর্যন্ত কতজন শ্রমিক ফিরতে পারবেন সেই নিশ্চয়তাটুকু মানে আসলো? যতটা ফ্লাইট চলাচলের অনুমতি আছে, ল্যান্ডিং পারমিশন সব সহ সব ঠিকঠাক আছে, এরকম কতজন কর্মী ফেরা নিশ্চিত হচ্ছে? যেমন চারটা ফ্লাইটে হয়তো 1000 যাত্রী যেতে পারবে, 1000-1200 যাত্রী যেতে পারবে। এবং অক্টোবর থেকে আমাদেরকে এই 8টা ফ্লাইট এর পারমিশন দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সেখানে আমরা আশা করছি যদি আমরা ল্যান্ডিং পারমিশন পাই, এবং আমি আশাবাদী যে ল্যান্ডিং পারমিশনও আমরা পাবো, যেহেতু আমাদেরকে তারা শিডিউল দিয়েছে। কাজে শিডিউল যদি দেয় তাহলে প্রতিদিনই আমরা একটা করে আমরা ফ্লাইট পরিচালনা করতে পারবো। অর্থাৎ সপ্তাহে 8টা করে ফ্লাইট আমাদের যাবে বাংলাদেশ থেকে। ল্যান্ডিং পারমিশন পাওয়ার জন্য কি আপনাদের পক্ষ থেকে যোগাযোগ নিশ্চয়ই চালানো হচ্ছে? মেয়াদ 24 দিন বাড়িয়েছে, আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে। একই সাথে সৌদি কর্তৃপক্ষ সৌদি এয়ারলাইন্স তো বাংলাদেশিদের এখন নিয়ে যাচ্ছে। জি, আমি জনাব এম শহীদুল হক আপনার কাছ থেকেও জানতে চাইছি, আসলে 2.5 লাখ ব্র্যাকের একটা গবেষণা দেখছিলাম, 2.5 লাখ শ্রমিক আছে, তাদের জন্য মানে একটু বলবেন যে আসলে তাদের অবস্থাটা কি, তাদের মানসিক অবস্থা বিবেচনায় আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় আর কোনো ব্যবস্থা নিতে পারে কিনা? এখানে নিশ্চয়ই আমরা একটা পদক্ষেপের কথা জানছিলাম, আপনিও বলছিলেন কিছু রিলিফের বিষয় আছে, কিন্তু অনিশ্চয়তা তো আপনিও বলছিলেন রয়েই যাচ্ছে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন কি করার আছে?
না, আমি আপনাকে আরেকটা বিষয় স্পষ্ট করছি, এই যে জি, 2.5 লাখ জনাব শ্রমিক, 2.5 লাখ তো এত আমি হবে না। মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। মহিবুল আপনি আমার বলবেন মনে হয় জি না আমি? আটকে গেছে। জনাব না মহিবুল স্যার, হক, আপনি আপনি যদি বলেন, বলতেন। এরপর আমি বলবো স্যার। জনাব এম শহীদুল হক, আপনার কাছে হ্যালো, নিয়ে আসছি, মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার। আমি মহিবুল হককে শুনে তারপর আচ্ছা আসছি। জনাব আচ্ছা মহিবুল আচ্ছা। হক। না আমি বললাম যে যেই যে এখন শুনতে পাচ্ছেন? স্যার আপনাকে শুনতে পাচ্ছি। জি বলুন। আচ্ছা, আহ, আহ, এই এই- এই যে ধরেন এক সপ্তাহে এই যে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, এটা যেভাবে রিজলভ করা হয়েছে আমি মনে করি ঠিক একই কনসিস্টেন্টলি কোঅর্ডিনেটেড ভাবে পারসিস্টেন্টলি কন্টিনিউ টু সমস্যার যেহেতু সমাধান আংশিকভাবে হয়েছে, এইটা চালিয়ে যেতে হবে এবং এইটা যতদিন পর্যন্ত এই ক্রাইসিসটা না থেমে যাবে ততদিন পর্যন্ত এই কোঅর্ডিনেটেড স্টেপটা নিতেই হবে। মানে দেয়ার ইজ নো ওয়ে উই ক্যান রেস্ট, এটি আমি বোঝাতে চাচ্ছি। আরেকটা হলো যে এটা কিন্তু মানে প্রত্যেকটা জিনিসেরই একটা প্রেক্ষাপট আছে। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সমস্যা, একটা এক্সট্রাঅর্ডিনারি সময় কোভিড এর কারণে। সুতরাং এটা নর্মাল যেভাবে আমরা স্টেট টু স্টেট রিলেশন করি, যেভাবে আমরা সমস্যার সমাধান করি বায়োল্যাটারালি, ওর থেকে এক স্টেপ উপরে উঠে আউট অফ দ্য বক্স অ্যাপ্রোচ দিতে হবে, যেটাকে আমরা বলি এক্সেপশনাল একটা ওয়েতে এটা সলভ করতে হবে। যদি আমরা একটা ওই ট্রেডিশনাল ডিপ্লোম্যাটিক নর্মাল রেসিপ্রোকাল বেসিসে সমস্যার সমাধান করতে চাই, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। এখানে যেহেতু আমরা একটা সমস্যার এন্ডে আছি এবং যেহেতু আমরা সমস্যার সমাধানের এন্ডে নাই, সেই কারণে আমাদেরকে কিছু ছাড় কিছু জায়গায় দিতে হবে, দিয়ে এই সমস্যাটা সমাধান করতে হবে। যে ব্লক হয়েছে ওইটা করতে হবে। সুতরাং এখানে একটা হলো যে মানে এটা থেমে গেলে হবে না, এক। দুই নম্বর হলো এই বিশেষ করে এই কূটনীতির ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অ্যাম্বাসেডরদের থ্রু দিয়ে একটা বড় লিড নিতে হবে। তা না হলে কিন্তু হবে না, মানে বিজনেস অ্যাজ ইউজুয়াল উইল নট ওয়ার্ক হিয়ার। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। সেই আসলে যে আপনি বড় যথার্থই লিড দেয়া বা বলেছেন, আউট অফ আমরা দ্য কিন্তু বক্স কিছুটা চেষ্টা করা, ছাড় এই দিয়েই জায়গাটা কিন্তু আরেকটু আসলে স্পষ্ট হবো। কিন্তু আমি জনাব মহিবুল হক, আপনি যেন কি একটা স্পষ্ট করতে চাইছিলেন সেটুকু শুনে একটা বিরতি থেকে এসে আমি আলোচনা আবার আসতে চাই। জনাব মহিবুল হক। জি ধন্যবাদ। জি জনাব মহিবুল হক, আপনার কাছ থেকে শুনে আমি বিরতিতে যেতে চাইছিলাম। আপনি আচ্ছা, জি একটা অনেক বিষয় স্পষ্ট ধন্যবাদ। করতে চাইছিলেন, আমাদের সেটুকু যদি একটু পররাষ্ট্র সচিব বলতেন। মহোদয় যা বলেছেন যথার্থ। আমরা বাংলাদেশ কিন্তু কিছুটা ছাড় দিয়েছি, কারণ আমরা চাই যে আমাদের প্রবাসী ভাইরা ফিরে যান। এখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের রাষ্ট্রদূত আন্তরিকভাবে কাজ করছে, যার কারণে এই সমস্যাটা ধীরে ধীরে কিন্তু সমাধানের দিকে যাচ্ছে। আপনি বলেছেন যে এই 2 লক্ষ 2.5 লক্ষ শ্রমিক কিভাবে যাবে। অ্যাকচুয়ালি শ্রমিকের পরিমাণ এত বাংলাদেশে নেই। এছাড়াও আপনি জানেন এখন দুবাইতে প্রত্যেকদিন আমাদের কিন্তু কমার্শিয়াল ফ্লাইট আছে, আমাদের আবুধাবিতে কমার্শিয়াল ফ্লাইট চলছে, আমাদের মালয়েশিয়াতে কমার্শিয়াল ফ্লাইট চলছে। আমাদের আবুধাবিতে সাময়িকভাবে একটা সমস্যা হলেও পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আবুধাবি কর্তৃপক্ষ বিমান সবার সাথে আলাপ আলোচনা করে আমরা কিন্তু একটা সমাধানে পৌঁছাতে পেরেছি। আমার বিশ্বাস যে এখানেও আমরা কিন্তু এখন একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি উভয় পক্ষ। আমার ধারণা এই সমস্যাটার এখানেও সমাধান হবে। ধন্যবাদ। কবে নাগাদ ফ্লাইট একদম নিয়মিত হবে সেটির কি কোনো আভাস দিতে পারেন? না, ফ্লাইট কবে নাগাদ নিয়মিত হবে সেটা তো আসলে আমাদের কর্তৃপক্ষের পরে নির্ভর করে না, বাংলাদেশের পরে নির্ভর করে না। কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে স্পষ্টভাবে তুলে ধরেছে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে কেন কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার অনুমতি বাংলাদেশকে দেওয়া উচিত। আমার ধারণা হয়তো আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো, এটা আমি বিশ্বাস করছি। জি ধন্যবাদ। আমি একটা বিরতি নিয়ে আসি। বিরতির পরে এসে এই সময় আর যেসব সমস্যাগুলোর বিষয় মানে চোখে পড়ছে বা উঠে আসছে, আন্দোলন বিক্ষোভের মধ্য দিয়ে চলে আসছে, সেই বিষয়গুলোতেও একটু আসতে চাই। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা যতটুকু জানতে পারছি যে এখন পর্যন্ত মোটামুটি 1000 থেকে 1200 জনের ফেরার একটা নিশ্চয়তা, ফ্লাইট মিল সহ সব মিলিয়ে একটা নিশ্চয়তার কথা। বাকিদের ফ্লাইট অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। সেই সাথে আরো যে অনিশ্চয়তার জায়গা আছে যে ভিসার মেয়াদ যাদের শেষ হয়ে যাচ্ছে, বলা হচ্ছে রবিবার থেকে ইস্যু করা হবে নতুন ভিসা, সেটা কি সেই আগের মানে স্বাভাবিক প্রক্রিয়াতে ইস্যু করা হবে? সেখানেও কি সেই অনিশ্চয়তাগুলো থাকবেই, নাকি বা ফি নেওয়া হবে, নাকি বিশেষ পরিস্থিতি এই বিবেচনায় মানে কোনো বিশেষ ব্যবস্থাপনা থাকবে?
ধন্যবাদ আপনাকে। যেটি হলো যে আমরা যদি দেখতে পাই প্রায় 2.5 লক্ষের উপরে আমাদের কর্মী আটকে গেছে, যেটা হলো আমাদের কাছে 1 লক্ষের মতো ভিসা যারা নতুন প্রক্রিয়াধীন, তাদের মোস্ট অফ দি ভিসা কিন্তু আমাদের এক্সপায়ার হয়ে গেছে। সেগুলো কিন্তু নতুন করে রিনিউ না করলে আমরা লোক পাঠাতে পারছি না। আরেকটি হলো যারা ছুটিতে এসছেন, এখানে যেটি বলা হয়েছে যে তাদের আকামার মেয়াদটি বৃদ্ধি করা হয়েছে, কিন্তু যারা আমাদের ছুটিতে তাদের হলো এক্সিট রিএন্ট্রি বলে, তাদের যদি রিএন্ট্রির মেয়াদটি শেষ হয়ে যায় তাহলে কিন্তু সে ভিতরে ঢুকতে পারবেন না। কারণ যাওয়ার জন্য তারা যারা ছুটিতে আসেন তাদেরকে 6 মাসের বা 1 বছরের দিয়ে এক্সিট রিএন্ট্রি দেওয়া হয়, মানে আপনি বেরিয়ে আসবেন আবার ঢুকবার পারমিশনটি থাকে। সেটি একটি সার্টেন মেয়াদ থাকে, কোনোটা 3 মাস, কোনোটা 6 মাস, কোনোটা 1 বছর, এমপ্লয়ার যেভাবে দেন। সেই মেয়াদটা অনেকে শেষ হয়ে যাচ্ছে। সেই এক্সিট রিএন্ট্রি মেয়াদটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু উনি আর ভিতরে ঢুকতে পারবেন না। তারপরে আসলে তার আকামা যেটি টাইম বাড়িয়েছে, যাওয়ার পরে সে টাকাটা রিনিউ করতে পারবে। কিন্তু এই এন্ট্রি পয়েন্টে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের অনেক কর্মী ভাইরা যে টিকিট না পেয়ে যে হাহাকারি করছেন, বিকজ অফ তাদের এন্ট্রি শেষ হয়ে যাচ্ছে। এন্ট্রি ম্যাচটা যদি শেষ হয়ে যায় তাহলে আর উনি ঢুকতে পারবেন না, আবার নতুন করে তাকে এমপ্লয়ার তাকে যতক্ষণ পর্যন্ত রিনিউ না করে দিবেন। এই জায়গায় একটা হ্যাসেল হয়ে যাচ্ছে। এই জায়গাটায় যেটি আমাদের যথাযথ বিমানের সত্যি মহোদয় যেটি বলেছেন যে তারা কিন্তু আউট অফ দি ওয়েতে যে কাজটি করেছেন এটি অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা তাকে স্বাগত এবং ধন্যবাদ জানাই যে এত লিমিটেশনের মধ্যেও, কারণ ফ্লাইট ল্যান্ডিং হচ্ছে এটি কিন্তু অন্য একটি দেশের পারমিশনের ব্যাপার। সেখান থেকে বাংলাদেশ পুরোটাই বিমান তার পুরো স্বার্থ ছেড়ে দিয়ে যে তাদেরকে পুরো ফ্লাইট অপারেট করবার পুরো অনুমতি দিয়েছে। এটি কিন্তু কর্মীদের স্বার্থ রক্ষার কথা ভেবেই কিন্তু কাজটি করেছেন। এটি কিন্তু একটা বিশাল, আমি বলবো যে পদক্ষেপ তারা নিয়েছেন। ফাইন্যান্সিয়ালি কিন্তু বিমান অনেক টাকা এখানে লস করে ফেলবে, তবুও দেশের স্বার্থে মানুষের স্বার্থে এটি করেছেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু যেই সংখ্যায় লোক যাওয়ার কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যে পরিমাণ কর্মী আটকে গেছে সেটি আসলে একেবারে অনেক অল্প হয়ে যাচ্ছে। সেটি ওনারা কন্টিনিউসলি চেষ্টা করছেন। আমাদের সাবেক পররাষ্ট্র সচিবের কথাটি বলেছেন যে তারাও চেষ্টা করছেন যে এটিকে কিভাবে বাড়ানো যায়। এটি একটি দিক আমাদেরকে কাজ করতে হবে। আরেকটি হলো যে যাদের মেয়াদটা শেষ হয়ে যায়, যদি এরকম একটি ডাটা বা এরকম একটি জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া যায় যে সিরিয়ালটি মেনটেন করবার জন্য প্রায়োরিটি হিসাবে, যে যার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাকে প্রায়োরিটি আগে দিয়ে যার মেয়াদকালীন কিছুটা আছে তাকে যেন পরবর্তী ফ্লাইটে অ্যাডজাস্ট করা যায়। তাহলে এই যে কেওয়াসটা শুরু হয়েছে, মানে এই যে একটা ইনডিসিপ্লিন আমরা হয়ে যাচ্ছি, এই জায়গাটায় তাদেরকে যদি একটা জায়গায় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রিতে যে কোনো জায়গায় বিমানে একটি বুথ বা সেল থাকে যেখানে তারা অনলাইনের মাধ্যমে তাদের ভিসার তারিখটা শো করতে পারেন, সেখানে সেই বেস অনুযায়ী তারা এটাকে ক্যাটেগরাইজ করেন যে কার্ডটা কখন সেই প্রায়োরিটি হিসেবে যদি তাদেরকে সিট করে অ্যালোকেশন করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কর্মীরা কিছুটা স্বস্তি পাবেন। এই জায়গাটা কি করা সম্ভব কিনা আমি একটু জনাব এম শহীদুল হক, এই যে পরামর্শটা শামীম আহমেদ চৌধুরী নোমান দিচ্ছিলেন, অন্ততপক্ষে কিছুটা স্বস্তি পাবেন তাতে প্রবাসী শ্রমিকরা, সেটি কি করা সম্ভব? নতুন ভিসাগুলোর ব্যাপারে সেখানে তারা বলেছে যে আমাদের এক্সপায়ারি ভিসাগুলো আমরা এখানে আমি জনাব এম শহীদুল হকের কাছে জানতে চাইছিলাম যে জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান যেই পরামর্শটি দিচ্ছেন যে সেটি কি আসলে করা সম্ভব? আপনি যদি শুনে থাকেন প্রবাসী শ্রমিক যারা ফিরতে চায় তাদেরকে স্বস্তি দেবার জন্য, জনাব শহীদুল হক। আমি মনে করি যে এটা একটা জটিল সমস্যা আপনি বলেছেন প্রথমেই, এবং এটা অনিশ্চিত একটা ভবিষ্যৎ। এই অবস্থায় সবচাইতে ইম্পর্টেন্ট হলো যে তাদেরকে সত্যি ইনফরমেশনটা দেওয়া এবং কিছুটা কাউন্সিলিং করা। এবং আমি জানি যে এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার মিনিস্ট্রি অলরেডি সেটা করছেন, বিমান সেটা করার চেষ্টা করছেন। এটাকে আরো একটু স্ট্রেনথেন করতে হবে। যারা অপেক্ষা করছেন তাদের তো জীবন মরণের একটা সমস্যা, তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে সমস্যাটা কি এবং এইভাবে আমরা সমাধানের চেষ্টা করছি। এই ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি আনতে হবে। এইখানে ব্যুরোক্রেসি করলেও হবে না, এখানে শক্ত হাতে হ্যান্ডেল করলেও হবে না। একটা কাউন্সিলিং এর জন্য একাধিক মানে শুধু অনলাইনে না ফিজিক্যালিও কিছু ডেস্ক খুলতে হবে। আমার মনে হয় যে এক্সপার্ট ওয়েলফেয়ার মিনিস্ট্রি খুলেছেন, আমার মনে হয় বিমান অফিসেও বিভিন্ন জায়গায়ও খোলা দরকার, যাতে করে এই অনিশ্চিত একটা ভবিষ্যতে তারা কিছুটা আশার আলো দেখে।
জি, আপনার কাছে আমি আবারও আসছি। ভিসার বিষয়ে আরেকটু জানতে চাইবো। কিন্তু এই যে আপনি বলছেন যে যেন কিছুটা আশার আলো দেখে, জীবন মরণ তাদের সমস্যা, তাদেরকে বুঝিয়ে বলতে হবে। এখানে আমি জনাব মহিবুল হক আপনার কাছ থেকে জানতে চাই যে আ আ যেই সমস্যাটি আরো একটা বিষয় উঠে আসছে যে গণশুনানি হয় সেখানে আসলে যাত্রীরা খুব একটা থাকেন না, যাত্রীরা খুব একটা জানেন না এবং এইবারে যে গণশুনানি হলো আমাদের প্রতিবেদকের কাছ থেকে জানলাম যে সেখানে মাত্র ৫ জন যাত্রী ছিলেন। একজন যাত্রী সেখানে জেনে শুনে তারা যে অভিযোগ করছেন যে তাদের সাথে সেখানে ভালো ব্যবহার করা হয় না। বিমানের সিনিয়র পর্যায়ের যে অফিসাররা আছেন তারা ছাড়া জুনিয়ররা যারা তাদের সাথে কমিউনিকেট করেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করেন না। এই বিষয়টি আসলে কি সমাধান? তাদেরকে বুঝিয়ে বলা যেটির কথা জনাব এম শহীদুল হক বলছিলেন তাদের জীবন মরণের সমস্যা তাদেরকে বুঝিয়ে বলার জায়গাটার আসলে কতটা অগ্রগতি? একে তো তারা সমস্যায় আছেন তারপরে যদি খারাপ ব্যবহারের শিকার হন। ধন্যবাদ আপনাকে। সত্যিকার অর্থে আমরা আমাদের কর্মীদের, বিমানের কর্মীদের আমরা কিন্তু প্রতিদিনই প্রতিনিয়ত কাউন্সিলিং করি। তারা যে টিকিট গুলো বিক্রি করছে সেখানে কিন্তু আমরা সুপারভাইজ করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা নিয়োগ দিয়েছি। শামীম সাহেব যে কথাটা বলেছেন যে যাদের আকামা বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাদেরকে যদি আগে সুযোগ দেওয়া যায়, এটা আসলে বিমানের জন্য করা খুবই কষ্টকর, কারণ সম্ভবই না। কারণ প্রত্যেকে চাইবে ভিসার মেয়াদ থাকুক আর না থাকুক, যার ভিসা আছে সে চাইবে সবার আগে যেতে। কারো হয়তো 10 দিনে ভিসা আসে, সে বলবে না আমি এখনই যেতে চাই, পরবর্তী যদি আমি যেতে না পারি তাহলে আমরা বিমান কোন পথ অবলম্বন করবে। সেই কারণে আমরা বিমান একটা সিদ্ধান্ত নিয়েছে যে মার্চের 16 এবং 17 তারিখে যাদের সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল তাদের মধ্যে তাদেরকে আগে ফিরে যাওয়ার তারা টিকিটগুলো রিইস্যু করবে। পরবর্তীতে তারা ধীরে ধীরে তারা সামনের দিকে আসবে। এছাড়া তো আর কোনো ক্রাইটেরিয়া আমরা এই মুহূর্তে খুঁজে পাইনি। কারণ আপনি দেখেছেন যে সোনারগাঁর যে সামনে যে সৌদি এয়ারলাইন্স এর কাউন্টার আছে, সেখানে যার ভিসার মেয়াদ হয়তো অনেক দিন আছে সেও যেতে চায়, যার ভিসার মেয়াদ 2 দিন আছে সেও যেতে চায়। এখন বিভিন্ন টেকনিক খাটিয়ে গায়ের জোর হোক যেভাবে হোক যে আগে টিকিট নিতে পারে। বিমান কিন্তু এই কাজটা করছে না, বিমান একটা সিস্টেমে চলতে চাচ্ছে। সেই কারণে আমরা বলেছি যে না, যারা আগে টিকিট কাটা আছে ফিরতে পারেনি আমরা তাদেরকে প্রায়োরিটি দেবে, এরপরে আমরা সামনের দিকে আসবো। বিমান কিন্তু একটা নতুন টিকিটও কিন্তু বিক্রি করছে না, কিন্তু অন্যদিকে হয়তো সৌদি আমরা শুনেছি যে নতুন টিকিটও বিক্রি করছে। আমাদের উদ্দেশ্য হলো যাদের টিকিটটা কাটা আছে তাদেরকে আমরা আগে ফেরত দিতে চাই এবং কোনো চার্জ ছাড়াই আমরা তাদের টিকিটগুলো রিইস্যু করে দিচ্ছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তরিকভাবে চেষ্টা করছি আরো কি করে ফ্লাইট বাড়ানো যায়। আমরা চাই যত তাড়াতাড়ি আমাদের শ্রমিক ভাইরা ফিরে যাবে। এই জন্য বাংলাদেশ সরকার কিন্তু অনেক ছাড়ও দিয়েছে, যেটা আপনারাও জেনেছেন ইতিমধ্যে। নিশ্চয়ই, ধন্যবাদ। নিশ্চয়ই। কিন্তু আপনি বলছেন কোনো চার্জ ছাড়াই আপনারা তাদের টিকিট রিইস্যু করছেন। কারো যে অভিযোগ আমরা গণমাধ্যমে দেখছি যখন কথা বলছেন, অনেকে বলছেন যে তাদের নাকি টিকিটের দাম বাড়িয়ে রাখা হচ্ছে। ফিরতি টিকিট যেটা সেটা রিইস্যুর সময় অনেকটা বাড়িয়ে রাখা হচ্ছে। সেই বিষয়টিকে একটু খতিয়ে দেখছেন যে আসলে এরকম কোনো কারসাজি হচ্ছে কিনা? আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে বিমান টিকিট রিইস্যু ব্যাপারে 1 টাকাও কিন্তু নিচ্ছে না। বিমান কত স্যাক্রিফাইস করছে আমি আপনাকে বলতে চাই। যেমন একজনের টিকিট নিয়ে গেল, সে টিকিট নিয়ে কোভিড টেস্ট করতে গেল, দেখলো যে তার নেগেটিভ আসছে, সে কিন্তু ওই বিমানে যেতে পারছে না। পরবর্তীতে সে যখন আবার বিমানের কাছে টিকিট চায়, বিমান কিন্তু আবারও তাকে কোনো চার্জ ছাড়াই কিন্তু টিকিটটা আবার রিইস্যু করছে। কাজে এরা কিন্তু যথেষ্ট আন্তরিকভাবে কিন্তু আমরা কাজ করছি। এর বাইরে তো আসলে আমাদের আর করণীয় কিছু না। আমরা সামর্থ্য অনুযায়ী সব ধরনের চেষ্টা করছি যেভাবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের ফেরানো যায়। জি, তার মানে কারো যদি পজিটিভ করোনা রিপোর্ট আসে, সে নেগেটিভ হয়ে আসলে আপনারা তাদেরকে আবারও টিকিট দিচ্ছেন। কিন্তু যদি ততদিনে তার আবার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, সেই ব্যাপারটা আবার কে দেখবে? একটা বিরতি নিয়ে আসি, ভিসা নিয়ে আরো একটু জানতে চাইবো জনাব এম শহীদুল হক। আপনার কাছে আরো কিছু প্রশ্ন আছে, নিশ্চয়ই সবার কাছে আছে। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনের জনাব এম শহীদুল হক। আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যেটি জনাব মহিবুল হক বলছিলেন যে যদি কোনো গমনেচ্ছুক কারো পজিটিভ রিপোর্ট আসে, পরে নেগেটিভ রিপোর্ট আসলে তাকে সেই টিকিটই রিইস্যু করা হচ্ছে। কিন্তু যদি তার ততদিনে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, সেটা শুধু সৌদি আরবের নয়, মানে যে কোনো জায়গায় যেতেই যারা আগ্রহী তাদের এই অবস্থার জন্য আসলে তখন কি হবে? তখন তাদের জন্য কি প্রতিকার? এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা জেনেছি যে বাংলাদেশের যে সৌদি এম্বাসি আছে রোববার থেকে ওটা খুলবে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা এক্সিট
বা রি-এন্ট্রির প্রভিশনস গুলো ল্যাপসড হয়ে গেছে, তাদের ওইগুলো রিনিউ করার ব্যাপারে ইনফরমালি আনঅফিসিয়ালি আমরা জেনেছি। আজকে আমাদের স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স শাহরিয়ার আলম সাহেব টুইটার দিয়ে এটা সবাইকে জানিয়েছেন। তো ওইটা যদি আমরা ধরে নিই ঠিক, তাহলে রোববার থেকে এই ইস্যুগুলো নিয়ে সৌদি এমবেসি যেটা বাংলাদেশে আছে তারা কিছুটা ব্যবস্থা গ্রহণ করবে। বাট এটা তারপরে আমি বলবো যে এটা একটা মানে ক্রমশ একটা সমস্যার তৈরি করছে, আমাদের সবাইকে সম্মিলিতভাবে এটা ট্যাকেল করতে হবে। জি, জনাব শহীদুল হক, তার মানে তাদেরকেও ভিসা রিইস্যুর জায়গায় গিয়ে যেতে হবে। কিন্তু আজকে পররাষ্ট্রমন্ত্রী যেটি বলছিলেন, বৈঠকে বলছিলেন যে যেভাবে আন্দোলন করছে, ভিড় হচ্ছে, সেটি সৌদি কর্তৃপক্ষ সেটিও নজরে রাখছে এবং এটি দেখে সৌদি ভিসা বাতিল করতে পারে, এরকম একটা আশঙ্কা কথাও তিনি বলছিলেন। মানে এরও একটা প্রভাব কি ভিসা রিইস্যু করবার সময় পড়তে পারে, যে আন্দোলন করেছে এই শ্রমিকরা বা এই এত সংখ্যক গমনেচ্ছু যারা আছেন তারা? এই ক্ষেত্রে আমি দুটো জিনিস বলতে চাই। একটা হলো যে এটাকে খুব বড় করে দেখার কোনো কারণ দেখি না। বিশেষ করে আমরা যারা পলিসি মেকিং এ আছি তারা এই জিনিসটা পুনরুচ্চারণ করবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ আমরা যারা পলিসি মেকিং এ আছে, যারা সরকারে আছে, যারা গভর্নমেন্ট জবে আছে, তারা যখন বলি তখন এটাকে সত্য বলে ধরে নেওয়া হয়। তো এক। দুই নম্বর হলো যে আমার মনে হয় না জিনিসটা অত দূর গড়াবে। নিশ্চয়ই আমরা কোনো রকম অনিশ্চয়তা চাই না। জনাব শহীদুল হক, আরেকটা বিষয়, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এটিও বলছেন আজকে যে সৌদির জুনিয়র লেভেলের কেউ বলছেন যে তোমরা যদি 54,000 রোহিঙ্গা যারা সৌদিতে আছেন আর অবৈধভাবে আছেন তাদেরকে ফেরত না নাও বা পাসপোর্ট ইস্যু না করো, তাহলে তোমাদের দেশ থেকে যত লোক আনছি তাদের আনা বন্ধ করে দেব, তোমাদের যে 22 লাখ লোক আছে তাদের সম্পর্কে নেতিবাচক অবস্থান নেব। মানে যদিও তিনি বলছেন যে এটি হয়তো ধোপে টিকবে না, কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব কি পড়তে পারে? আমি মনে করি না, কারণ এই রোহিঙ্গাদের পাসপোর্টের ইস্যুটা কিন্তু আজকে প্রথম না। এটা প্রায় 10 বছরের পুরনো একটা ইস্যু। যারা তৎকালীন সময় বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবিয়ায় গেছেন তাদের 10 বছর পর পাসপোর্টটা এক্সপায়ার করে গেছে বা 5 বছর পর এক্সপায়ার করে গেছে। তারা সবসময় আমাদের মিশনে আসেন, বিশেষ করে জেদ্দা মিশনে, এবং তারা দাবি করেন যে তাদেরকে রিনিউ করে দেওয়া হোক। এইটা আমি যতটুকু দেখেছি সেটা হলো যে জেদ্দা থেকেও দেখেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখেছি যে এইটা রেফার করা হয় হোম মিনিস্ট্রিতে, এবং ক্লিয়ারেন্সের পরে যদি বলে যে না এরা রোহিঙ্গা না, এরা বাংলাদেশে জনগণ, তখন দেওয়া হয়, রোহিঙ্গাদের দেওয়া হয় না। এটা নিয়ে আমাদের ডক্টর দীপুমণি বেশ কিছু কাজ করেছিলেন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আমরা অল্টারনেটিভও একটা প্রপোজ করা হয়েছিল যে আমরা পাসপোর্ট দিব না, বাট এক ধরনের ডকুমেন্ট দিব যেটার উপরে তারা তাদেরকে স্টে পারমিট দিতে পারবে। ওই একটা প্রপোজালও আছে, কিন্তু সময় সময় তারা ফিরে আসে এবং বলে যে এদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিব। কিন্তু আজ আমি তো 10 বছর হয়ে গেল, এখনো একজনকে ওইভাবে পাঠানোর ইতিহাস আমি জানি না। একবার 2 জন ক্রিমিনাল, ওই একই মানে রোহিঙ্গা গ্রুপের 2 জন যারা জেল খাটছিল তাদেরকে এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছিল, এবং আমরা যেহেতু গ্রহণ করিনি আবার সৌদি ফ্লাইটেই তাদেরকে ফেরত যাওয়া হয়েছে। এরপরে আমার জানা মতে আর এই ধরনের কোনো সমস্যার উদ্ভব হয়নি। আমি এটাও বলতে চাই যে রোহিঙ্গা ইস্যুটা সৌদি আরবিয়ার জন্য এখানে এই ইস্যুর উপরে সেটার কোনো প্রভাব ফেলার বা পড়ার কোনো আশঙ্কা আছে কিনা? জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। জনাব শহীদুল হক, ধন্যবাদ আপনাকে। আমার খুব সময়ও নেই, আমি বাকি অতিথিদেরকেও একটু শুনতে চাই। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। এটা বাংলাদেশের অভিবাসনের ক্ষেত্রে সৌদি আরবে কোনো প্রভাব রাখবে? ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। জনাব নোমান। জি, থ্যাংক ইউ। আমাদের সাবেক পররাষ্ট্র যে কথাটি বলেছেন আমি তার সাথে পুরোটা একমত। কারণটি হলো আমরা কিন্তু অলরেডি উই স্টার্ট রিসিভিং কল ফ্রম আওয়ার এমপ্লয়ার্স। তারা কিন্তু অলরেডি ইনকোয়ার করছেন যে তাদের যে পেন্ডিং ভিসাগুলো আমাদের কাছে আছে সেগুলো বর্তমান কি অবস্থা, লোকজন আছে কিনা, রেডি আছে কিনা, তারা যাবেন কিনা, কিভাবে যাবেন। দ্যাট মিনস তাদের কিন্তু অলরেডি এটি পরিষ্কার যে তাদের লোক লাগবে, কারণ এটি স্বাভাবিক। কারণ তারা যদি যত দ্রুত তাদের নর্মাল অ্যাক্টিভিটিস, নর্মাল লাইফে ফেরত যাবেন, আমাদের কর্মীরা যে জায়গায় কাজ করেন তাদেরকে ছাড়া কিন্তু চলবে না। এটি কিন্তু একটি পরিষ্কার কথা। এবং সেই আলোকে আমি বলতে পারি যে আমাদের এই যে কথাগুলো বলা হচ্ছে যে আমাদের কর্মী, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের এই কর্মীরা যেতে পারবেন। এটি অলরেডি আমাদের সাবেক পররাষ্ট্র সচিব বলেছেন যে
এই সার্কুলারটি আমরা বিভিন্ন এমবেসিতে যে সার্কুলারটি তারা দিয়েছে বিভিন্ন দেশে, সেটির কপি আমাদের কাছে এসছে। যদি আমরা আমাদের সৌদি এমবেসি থেকে এই সার্কুলারটি এখনো পাইনি, হোপফুলি হয়তো কালকে আমরা পাবো। বাইরে থেকে অলরেডি আমরা এমবেসিতে যোগাযোগ করছি যে যাতে এই যে আমাদের মানে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় যেটি বলেছেন যে তার টুইটারে যে সৌদি আরব থেকে যেটি বলা হয়েছে, এবং তার আমরা অফিসিয়ালি দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের এমবেসিতে তারা অলরেডি অ্যাক্টিভিটি শুরু করেছেন। তো আমরা এক্সপেক্ট করছি যে আগামী সপ্তাহে হয়তো আমাদের দেশেও সেই অ্যাক্টিভিটিসটি শুরু হবে, এবং সেখানে কিন্তু পরিষ্কার তারা একটি গাইডলাইন দিয়ে দিয়েছেন যে কিভাবে এই ভিসাগুলো এই লোকরা যাবে, কি করতে হবে, কি করণীয়, এটা কিন্তু পরিষ্কার সৌদি গভর্নমেন্টের একটি গাইডলাইন সেখানে তারা পরিষ্কার করে দিয়েছেন। সো আমাদের এক্স্যাক্টলি সব যেহেতু সব এমবেসি সব দেশে সৌদি এমবেসিতে একই গাইডলাইন দিয়েছে, আমরা আশা করছি আমাদের এখানে একই গাইডলাইনে কাজ করতে হবে। কিন্তু আর একটা বিষয় একটু বলবেন যদি সংক্ষেপে, যে মাননীয় প্রধানমন্ত্রীও যেটি বলছেন যে করোনার দ্বিতীয় ঢেউ বা শীতে অবনতি হতে পারে, এইরকম একটা বার্তা থেকে প্রবাসীদের উপরে মানে সার্বিকভাবে সৌদি আরব সহ বাকিদের, বা কারণ আমার দর্শকরা অনেকেই প্রশ্ন করছেন, যেমন শেখ ফরিদ তিনি বলছেন কুয়েত প্রবাসীদের কি হবে, এরকম আরো যারা প্রবাসী আছেন তারা প্রশ্ন করছেন, তাদের অনেকেরই মনে অনিশ্চয়তা আছে, তাদের উপরে কি প্রভাব পড়বে, কেমন প্রভাব পড়বে? যারা অলরেডি ওখানে কর্মরত আছেন তারা কিন্তু আস্তে আস্তে তাদের কর্মস্থলে ফেরত যাচ্ছেন। কারণ আপনি দেখেন তারা যেখানে যে কাজ করছেন, যাদের আকামা বৈধ আছে, যারা কোম্পানিতে কাজ করছেন, তারা কিন্তু আস্তে আস্তে নর্মাল অ্যাক্টিভিটি শুরু হওয়ার কারণে কিন্তু তারা ডে টু ডে লাইফে আস্তে আস্তে ফেরত আসছেন গ্রাজুয়ালি। আপনি জানেন যে কোভিড পরিস্থিতিতে শুধু সৌদি আরব নয়, মালয়েশিয়া, সিঙ্গাপুর এরা কিন্তু খুব কঠোর ভাবে এই ব্যবস্থাটি নিয়েছে যাতে এটিকে তারা একটু নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারে। এবং আপনি দেখবেন যে এদের ড্রপ মানে কিভাবে ড্রপ করেছে। সৌদি আরবে প্রায় 600-র নিচে এখন 500-র কাছাকাছি চলে আসছে তাদের ডেইলি ইনফেকশন যে রেট, যেটি অনেক উপরে ছিল, এবং মৃত্যু হারটাও তারা কমিয়ে নিয়ে আসছে। এই যে তারা শক্ত, নিশ্চয়ই সবাই তো সেই প্রচেষ্টাটা রাখবে। আমার হাতে সময় একদমই নেই। জনাব মহিবুল হক, আপনার কাছ থেকে জানতে চাই আপনি আসলে আপনার অবস্থান থেকে কোনো আশ্বস্ত করার মতো কিছু বলতে পারেন কিনা, যেন আর এরকম বিক্ষোভ আন্দোলনে গিয়ে আরো ঝুঁকি না নিতে হয় প্রবাসী কর্মীদের। জনাব মহিবুল হক, আমি দয়া করে আরেকবার বলবেন। আমি আপনার কাছে বলছি মানে জানতে চাইছিলাম যে আপনি আপনার অবস্থান থেকে, আপনি যেহেতু মানে সিনিয়র সচিব হিসেবে কর্মরত আছেন, আপনি আপনার অবস্থান থেকে একটু আশ্বস্ত করবার মতো কিছু বলতে পারেন কিনা, যেন শ্রমিকরা বা প্রবাসী গমনেচ্ছুরা বিক্ষোভ কর্মসূচিতে এরকম ঝুঁকি নিয়ে আর না নামতে হয় তাদের। ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা এর আগে আলোচনা করেছি যে আমরা কিন্তু এখন পজিটিভ রেজাল্ট পাচ্ছি। দুপুর পর্যন্ত বাংলাদেশ বিমানে কোনো চার্টার ফ্লাইট ছিল না। দুপুরের পর থেকে আমরা জেনেছি যে 30 তারিখের ভিতরে 4টা চার্টার ফ্লাইট যাবে, এবং আমাদেরকে এই অক্টোবরের 1 তারিখ থেকে ল্যান্ডিং পারমিশনও দেওয়া হবে। এছাড়াও আকামার মেয়াদ আরো 24 দিন বাড়িয়েছে। এই সবগুলো কিন্তু পজিটিভ নিউজ। তা আমরা আশা করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিমান এবং সিভিল এভিয়েশন আমাদের রাষ্ট্রদূত আমরা কিন্তু প্রত্যেকেই আমরা কিন্তু যৌথভাবে চেষ্টা করছি এই প্রবাসী ভাইরা কিভাবে। অনেক ধন্যবাদ জনাব মহিবুল হক, ধন্যবাদ এম শহীদুল হক এবং শামীম চৌধুরী নোমান, আপনাদের তিনজনকে শেষ করছি আজকের রাজকাহন।